আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্তচেরে চৈত্র মাস লেখনীতে মম সাহা, পর্ব সংখ্যা ৪। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শত রাতে জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধ হয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন। অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরেতে ওর দোষীপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি হলে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু। আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। তৃষান আর দিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহাম্মক বনে গেল। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজ্যান্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে, ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল ওহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথাই নিজেই অবাক হলো চিত্রা। ওহি আপা শুনে ফেলল না তো? ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকালো সে। ওহি তখন ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। ওহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়েই রইল। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ালো। নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাঁ হাতে ধরে লাফাচ্ছে। মেয়েটার হাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে।
হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এ মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, ওঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না। উঠো দ্রুত, তুমি না অনেক সাহসী, উঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই অচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো, ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি। কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি। হাতে তার বড় বড় দুটো পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরে রিকশায় আসছি। পানি ঢালা থামাবেন না কেন কোনো মতে। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠালো। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিকশায় গন্তব্য ধরল হসপিটালের দিকে। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিচ্ছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নার আরও শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এইভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা, মুখ চোখ তার শক্ত কঠিন। মা যাদের মুখ চোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে সে নেতিয়ে যান না। নারী জাতির স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ করতে বলছেন, এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। ত্রিশান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুব বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ঔষধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরের 1-2 বার ছুটিতে আসেন। ওনাকে এখনো কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনোরূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানির কিঞ্চিত ছিটে ওহির ডান হাতেই কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সওদাগর, চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা।
শরীরে জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ করে তুলল সন্দেহের ঝুড়িখানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা চিত্রারও বা হাতটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করল, ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটা প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাঁ হাত পুড়েছে ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প অল্প লেগেছে তাকে পুরো চিকিৎসায় দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইনজেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে। এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্তপ্রায় মুনিয়া বেগম ছুটে এলেন নিজের মায়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশান সবাই গেল। এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনি, এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। এক রকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণের শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল, খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকমে উচ্চারণ করল, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা খুব বুঝেছে সে। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করলো চিত্রার বাবা নুরুল সওদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোনো বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ? এটা কি সত্যি?